নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আজকে যে থাম্বনেলটা করেছি, যে প্রশ্নের উত্তরগুলো কোনোদিনই মিলবে না, সেটা হলো যে ভোট মিটে গেছে, বাংলার বিধানসভা ভোট হয়ে গেছে। শনিবার দিন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, তার মন্ত্রিসভার আরো 5 জন সদস্য শপথ নিয়েছেন এবং নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারীকে পিঠটির চাপড়ে দিয়েছেন। শপথ অনুষ্ঠানে তিনি হাজির ছিলেন, প্রচুর মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজ্যের হাজির ছিলেন বিজেপির এবং এনডিএ গভর্নমেন্টে। তো সমস্ত কিছু হয়েছে, কিন্তু যেটা বলতে চাইছি যে এই ভোটেই হচ্ছে প্রায় 35 লক্ষ ভোটার যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, যারা আগামী দিনে ভোটার তালিকায় তাদের নাম থাকবে কিনা, এই ভোটে তো তারা ভোট দিতে পারেননি, তারা আগামী দিনে নাম থাকবে কিনা তাই নিয়ে হচ্ছে যথেষ্ট সংশয়ের মধ্যে রয়েছে এবং কবে নাম উঠবে তারাও জানে না। তাদের মধ্যে অনেক প্রশ্ন উঠেছে, কিন্তু সে প্রশ্নগুলোর জবাব হয়তো তারা কোনোদিনই দিতে পারবেন না। কিন্তু এই ভোটার তালিকা নিয়ে যিনি প্রধান কুশীলব ছিলেন তিনি ইতিমধ্যেই পুরস্কৃত হয়ে গেছেন শনিবার দিন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে। তো আমি আসছি বিস্তারিতভাবে কেন এটা বলেছি যে প্রশ্নগুলোর উত্তর কোনোদিন মিলবে না, তো সেইটা বিস্তারিত আলোচনা করবো আপনাদের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি প্রেস করুন, অল অপশন বাটনটি প্রেস করুন, যাতে আমার ভিডিও পেতে পারেন এবং ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন। তো আসছি যে অনেক প্রশ্নের উত্তর কিন্তু এই 35 লক্ষ ভোটার যারা এই ভোটে ভোট দিতে পারেননি বা আগামী দিনে তারা দিতে পারবেন কিনা বা কবে দেবেন তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তো এদের মনে অনেক প্রশ্ন রয়েছে। কেন আমি বলছি যে হচ্ছে বৃহস্পতিবার দিন আমাদের যে ট্রাইব্যুনাল সেট আপ হয়েছে 19 জন বিচারপতিকে নিয়ে, সেই বিচারপতিদের যে তারা যে ট্রাইব্যুনালগুলোতে বসছেন সেখানকার যে কমিটি আছে, 3 সদস্যের বিচারপতির একটা কমিটি ছিল। সেই কমিটির প্রধান ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। তো তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বর্তমানে, তাকে নিয়োগ করেছিলেন বা তাকে দায়িত্ব দিয়েছিলেন। তিনি পদত্যাগ করেছেন। তো পদত্যাগ করার বিষয়ে যেটা শোনা যাচ্ছে হাইকোর্ট সূত্রে, যে তিনি বলতে চেয়েছেন যে আসলে এই প্রথম এবং দ্বিতীয় দফায় মোট 1777 জনের হচ্ছে নিষ্পত্তি হয়েছিল ভোটার, প্রায় 35 লাখের মধ্যে, এটা নস্যি মাত্র, কিছুই না। এবং তার মধ্যে যেটা জানা গিয়েছিল ইলেকশন কমিশন সূত্রে, যে মাত্র 6 জন ভোটারের ক্ষেত্রে একটা সন্দেহ ছিল তাদের কাগজ নিয়ে, যেটা বিচারপতিরা দেননি, কিন্তু প্রায় 100% ভোটার হচ্ছে তারা পাস করেছেন। তো শিবজ্ঞানম তার যে চিঠিতে তিনি যে পদত্যাগ করেছেন তার কারণ হিসাবে তিনি 2-3টে বিষয় লিখেছেন বলে শোনা যাচ্ছে হাইকোর্ট সূত্রে, যে প্রায় 100 বাদ যাওয়া ভোটারদের যারা বাদ গেছেন, মানে অ্যাডজুডিকেশনে বাদ গেছেন এবং অন্যান্য ক্রাইটেরিয়াতে যারা বাদ গেছেন, 2-3টে ক্রাইটেরিয়াতে টোটাল বাদ গেছে। বাদ যাওয়া ভোটারদের হচ্ছে যাদের নিয়ে তারা বিচার করেছেন, যে কটা করতে পেরেছেন, তিনি সকাল 8:30 থেকে বিকেল 5টা পর্যন্ত এই কাজটা করেছেন, মানে প্রত্যেক বিচারপতি করছেন। তো তিনি বলতে চেয়েছেন যে বাদ যাওয়া ভোটারদের প্রায় 100%ই হচ্ছে বৈধ, যাদের কাগজ নিয়ে কিন্তু যাদের কাগজ নিয়ে সন্দেহ হবে, যে 0.5% কি 1% যদি সন্দেহ হয়, কিন্তু তাদের সঙ্গে আমরা কথা বলতে পারছি না। ট্রাইব্যুনালে আমরা বিচার করতে বসেছি, কিন্তু আবেদনকারীর সঙ্গে কথা বলাটা খুব জরুরি, কিন্তু সেটা আমরা পারছি না। এমন একটা পদ্ধতির মধ্যে দিয়ে আমাদের এই নিষ্পত্তিগুলো করতে হচ্ছে। ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন, যাদের নাম বাদ পড়েছে এবং যে পরিমাণ আবেদন জমা পড়েছে তা শেষ হওয়ার জন্য অন্তত 4 বছর। উনি এটা বলেছেন যে শুধু কলকাতা এবং সংলগ্ন উত্তর 24 পরগনায়, যেখানে তিনি 1 লাখের মতো তিনি বিচারে বিষয়ে দায়িত্বে ছিলেন, সেটা শেষ করতে অন্তত 4 বছর সময় লেগে যাবে। এবং যে পদ্ধতিতে নিষ্পত্তি করা হচ্ছে সেটাতে হচ্ছে এই বিচারপতিরা অভ্যস্ত নন। এটা একটা কম্পিউটারাইজড ব্যবস্থা, একটা টেকসাভির ব্যাপার, সেখানে রায় দিতে পারছেন না, 2-4 লাইনে সংক্ষিপ্ত আকারে তাদের লিখতে হচ্ছে। এটাতে আমাদের বিচারপতিরা হচ্ছে অভ্যস্ত নন, কারণ তারা একটা যখন রায় দেন, রায়ের একটা প্রেক্ষিত লিখে দেন, যে কেন তিনি কিসের উপর দাঁড়িয়ে তিনি এটাকে বাতিল করলেন বা একে রাখলেন, তার একটা বর্ণনা তাদের দিতে, সেটা তারা পাচ্ছেন না। সেই কারণে তিনি এই 2-3টে কারণ মেনশন করে তিনি পদত্যাগ করেছেন। এখন জানি না পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি আবার এই কমিটির মাথায় কাকে বসাবেন।
তো এখন যেটা ব্যাপার হয়েছে যে ভোটাররা যারা বাদ গিয়েছেন তাদের যেমনি অনেকেরই প্রশ্ন ছিল যে আমরা কি অপরাধ করেছি যে আমাদের নাম বাদ গেল, আমরা এবছর ভোট দিতে পারলাম না, বা যদি 4 বছরই সময় লাগে তাহলে আগামী দিনও কোনো ভোট, হতো সামনের লোকসভা ভোটেও তারা ভোট দিতে পারবে কিনা তাই নিয়ে সংশয় রয়ে গেছে। কারণ আগামী 3 বছরের মাথায় লোকসভা ভোট, এবং যেমন হয়েছে বাবা মায়ের নাম যে রয়েছে, ছেলে মেয়ের নাম নেই, কোনো জায়গায় ছেলে মেয়ের নাম রয়েছে বাবা মার নাম নেই। তারা বলতেই পারেন যে আমরা কি দোষ করেছি, ছেলে মেয়েরা কোথা থেকে এলো, আমরা কাটা পড়ে গেলাম, ছেলে মেয়েদের নাম রয়ে গেছে, ছেলে বাবার নাম রয়েছে মার নাম নেই, বা কোনো সময় যে মার মেয়ের নাম রয়েছে বাবার নাম বাদ পড়েছে, এইসব হয়েছে। 2002-এর তালিকাতে হচ্ছে নাম রয়েছে, যেটা কমিশন বলেছিল যে 2002-এর তালিকাতে নাম থাকলে তাদের আর কোনো কিছু দিতে হবে না, তারা স্ট্রেট ওয়ে হচ্ছে 2026-এ নাম উঠে যাবে। 2002-এর তালিকার নাম আছে, তারাও অ্যাডজুডিকেশনের পরে তাদেরও নাম বাদ চলে গেছে, এই কোনো বানান ভুল, নন ম্যাচিং এসবের কারণে। অনেকের পাসপোর্ট, অনেকের বার্থ সার্টিফিকেট থাকা সত্ত্বেও হচ্ছে তাদের নাম বাদ পড়েছে। তো এই নিয়ে তারা বলছে যে কি আমাদের অপরাধ, তারা যে প্রশ্নগুলো, আমরা কি অপরাধ করেছি যে আমাদের নাম বাদ গেল, কেন আমরা যে ভোট দিতে পারলাম না, কেন আমরা আগামী দিনে ভোট দিতে পারবো না, আগামী দিনে যদি কোনো রকম ভাবে আমাদের হচ্ছে ব্যাংকের ট্রানজাকশনে কোনো সমস্যা হয় বা অন্যান্য ক্ষেত্রে সমস্যা হয়, অনেকে বিভিন্ন সরকারি স্কিমে আছে, তারা বৈধ ভোটার, এখানে অ্যাডজুডিকেশনে পড়ে তাদের নাম বাদ চলে গেছে, তারা সেই সরকারি স্কিমে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন না, যেহেতু এখন সরকারি স্কিমে অ্যাপ্লাই করলে তাদেরকে ভোটার কার্ড চাওয়া হবে, যে বৈধ নাগরিক কিনা, যেটা বলা হচ্ছে যে বিজেপি সরকার গড়েছে, শুভেন্দু অধিকারী সরকার গড়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন, যদি আগামী দিনে কোনো প্রকল্প বাংলার জন্য তারা ঘোষণা করেন, সেখানে প্রথম কন্ডিশন থাকবে হচ্ছে ভোটার তালিকা, ভোটার কার্ড লাগবে, সেটা চেক করে দেখা হবে সেটা বৈধ কিনা। তো এইসব প্রশ্ন তাদের মধ্যে আছে, আমরা কি অপরাধ করেছি যে আমরা সবকিছু থেকে বঞ্চিত হব। আমি ডিটেনশন ক্যাম্পের কথা এখনই বলছি না, হয়তো হবে, সেটাও হবে, কারণ অমিত শাহর কথা অনুযায়ী ডিটেক্ট ডিলিট হয়ে গেছে, এবার শুধু হচ্ছে ডিপোর্ট করা, মানে ডিটেনশন ক্যাম্পে রেখে তারপর হচ্ছে ডিপোর্ট করে দেওয়া অন্য দেশে, যে দেশ থেকে এসছে। তো এইসব রয়েছে, কিন্তু এই ভোটার তালিকা নিয়ে তৃণমূল সবচেয়ে বেশি যার বিরুদ্ধে অভিযোগ করেছিল যে রোল অবজারভার হিসাবে যে এই রাজ্যে পাঠানো হয়েছিল দিল্লি থেকে রিটায়ার্ড আইএএস অফিসার সুব্রত গুপ্ত, তিনি বেঙ্গল ক্যাডারের অফিসার ছিলেন, পরে বাংলা থেকে তিনি ডেপুটেশনে, সেন্ট্রাল ডেপুটেশনে চলে যান, পিএমওতে কাজ করেছিলেন, নরেন্দ্র মোদীর অফিসে কাজ করেছেন, তারপরে রিটায়ার করার পরে তাকে এখানে আনা হয়েছিল। তৃণমূল বারবার বলেছিল যে এই নাম কাটার বিষয়টা তো হচ্ছে প্রধান কুশীলব ছিলেন, তৃণমূলের অভিযোগ ছিল যে প্রধান কুশীলব ছিলেন হচ্ছে সুব্রত গুপ্ত, এবং এত 34 জন রোল অবজারভাররা বা 3,500 মাইক্রো অবজারভাররা যারাই যে ভোটার তালিকা, ভোটারদের বিষয়ে হচ্ছে বিভিন্ন ডকুমেন্টস নিয়ে যারা হচ্ছে অবজেকশন দিয়ে দিয়েছিলেন যে এদেরকে রাখা যাবে না, এদের নিয়ে আপত্তি আছে, যাদের এই বানান ভুল, অমুক তমুক হচ্ছে, বয়সের ডিফারেন্স, হ্যাঁ এইরকম, একজনের সঙ্গে একজনের কেন 6জন সন্তান, এইসব নিয়ে নানান ক্রাইটেরিয়া, 6টা-7টা ক্রাইটেরিয়া বার করা হয়েছিল। তো সেইটার বিষয়ে যিনি প্রধান কুশীলব ছিলেন, তৃণমূল বারে বারে বলতেন যে সেই সুব্রত গুপ্ত, আসলে এখানে সিইও মনোজ আগরওয়ালের বদলে তিনিই পুরো কাজটা পরিচালনা করেছিলেন, এবং পরবর্তীকালে ফলতা বিধানসভায় যখন যে ভোট বাতিল হয়, সেখানেও সুব্রত গুপ্ত নিজে গিয়ে তিনি বিষয়গুলো যাচাই করে তারপরে দিল্লিতে নির্বাচন কমিশনকে রিপোর্ট পাঠিয়েছেন, পুরো কনস্টিটুয়েন্সি বাতিল করা হোক, বা ডায়মন্ড হারবার এবং মগরাহাটে 15খানা অ্যাসেম্বলিতে 15খানা বুথে রিপোর্ট দেওয়ার জন্য সবই সুব্রত গুপ্ত করেছিলেন। এবং এই রোল অবজারভাররা, মানে মাইক্রো অবজারভার, রোল অবজারভাররা যে অবজেকশনগুলো দিয়েছিলেন এবং কিভাবে হবে সমস্ত কিছু, টোটাল ভোটার প্ল্যানটা হচ্ছে সুব্রত গুপ্ত করেছিলেন, সেই নিয়েই তৃণমূল অভিযোগ করেন যে তিনি হচ্ছেন প্রধান কুশীলব, তিনি বসে বসে এগুলো করেছেন। তো সেই সুব্রত গুপ্ত কিন্তু পুরস্কৃত হয়ে গিয়েছেন। আমি এই কারণেই বলছি যে তিনি তাদের বৃহস্পতিবার কমিশন তাদেরকে রিলিজ করে দিয়েছে যে এই ভোটের কাজ শেষ, কারণ সোমবার দিন ফল বেরিয়ে গেছে, মঙ্গল বুধ বৃহস্পতিবার 3 দিনের মধ্যে তাকে রিলিজ করে দিয়েছেন। তারপরে শনিবার দিন শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে তিনি বৈঠক করেছিলেন মুখ্য সচিব, যে স্বরাষ্ট্র সচিব, ডিজিসিপি এদেরকে নিয়ে। তারপরে গভর্নমেন্টের অর্ডার বেরোয় দুটো, তাতে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসাবে হচ্ছে সুব্রত গুপ্তকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে,
এবং সুব্রত গুপ্ত আগামী দিনে মুখ্যমন্ত্রীর যে প্রধান উপদেষ্টা হিসাবে কাজ করবেন। এর আগে রিটায়ার্ড চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডভাইজার হিসাবে কাজ করছিলেন। পরে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে হারার পর বা তৃণমূল ভোটে হারার পর তিনি পদত্যাগপত্র জমা দিয়ে আসেন। তো এবার সুব্রত গুপ্তকে করা হলো। তো এখন অনেকেই বলছেন যে এই পুরস্কারগুলো এত হাতে গরম টাটকা গরম না দিলেই বোধহয় হতো। কারণ তৃণমূল যে অভিযোগগুলো করছিল যে সুব্রত গুপ্তই হচ্ছে সমস্ত এইসব নাম কাটার ব্যাপারে এসব তদবির তদারকি এসব কায়দা কানুনগুলো করছিলেন। তো আসলে বোধহয় লক্ষ্যটা ছিল এইরকমই আর কি, কোন একটা তাকে কিছু পদতত্ত্ব বোধহয় দেওয়া হবে। যাই না আমি যে সত্যি মিথ্যা নাকি, যে সেরকমই কি ডিল হয়েছিল যে আপনি আপনার কাজটা করে যান, তালিকার নামটাম কাটুন, আর তালিকার নামটা কেটে পর্দাফাই করে দিয়ে তারপরে পুরস্কৃত নিশ্চয়ই আমরা করব। তো এরকম এখন একটা জায়গা থেকে কোনো মহল থেকে এরকম শোনা যাচ্ছে যে আসলে এই কাজটার জন্যই বোধহয় তাকে এই পুরস্কৃত করা হলো, এবং এর বোধহয় তিনি জানতেন যে এইরকম ভাবে কাজটা করলে যদি তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা যায় তাহলে নিশ্চিতভাবে তার হচ্ছে পুরস্কার লাভ হবে, এবং সেটা হাতে গরম হয়ে গেল। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই হয়ে গেল। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে সুব্রত গুপ্ত পুরস্কার পেয়ে গেছেন, এবং আমি যেটা থাম্বনেলটা করেছি যে কি বলে মানুষের যে প্রশ্নগুলোর জন্য আজকে 35 লাখ লোক হচ্ছে তারা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল, তাদের প্রশ্নের জবাব দেওয়ার বোধহয় কেউ থাকলো না। কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলো ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, ভোটে নেমেছে, তৃণমূল নেমেছে, বিজেপি নেমেছে, সিপিএম কংগ্রেস সবাই নেমেছে। এখন আর তাদের বোধহয় এই 35 লাখের প্রয়োজন নেই, কারণ হচ্ছে তাদের ভোট হয়ে গেছে, কেউ জিতেছে কেউ হেরেছে। কিন্তু এই 35 লাখকে কে দেখবে, তাদের প্রশ্নের জবাব কে দেবে যে আমরা কি অপরাধ করলাম যার জন্য আমাদের নামটা কাটা গেল। ভবিষ্যৎটা মানে তাদের অনিশ্চয়তার মধ্যে কি করবেন তারা বুঝে উঠতে পারছেন না, কবে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হবে জানেন না। তো তাদের প্রশ্নের উত্তর বোধহয় অধরাই থেকে যাবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।